গ্রামের বর্ষাকাল বললেই তো চোখের সামনে ভেসে ওঠে মাটির সন্ধ্যাগন্ধ, ব্যাঙের ডাক আর খিচুড়ির আমেজ, তাই না? কিন্তু যদি এমন একটা গ্রামের কথা বলি যেখানে বর্ষা মানেই আতঙ্ক, যেখানে ঝমঝম বৃষ্টির শব্দ আনন্দের বদলে ভয় নিয়ে আসে, হ্যাঁ, আজ আমরা এমনই এক গ্রামের গল্প শুনব যেখানে প্রতি বর্ষায় ফিরে আসে এক অতৃপ্ত আত্মা। গল্পের শুরুটাই হয় একটা খুব সাধারণ কিন্তু অদ্ভুত নিয়ম দিয়ে। নিয়মটা হলো, বর্ষার রাতে যাই হয়ে যাক দরজা খোলা যাবে না। কেন? এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে গোটা গ্রামের আতঙ্ক, এক ভয়ঙ্কর রহস্যের চাবিকাঠি। তো আমাদের গল্পের নায়ক এক যুবক শহরের ক্লান্তি ভুলে কিছুদিন ছুটি কাটাতে তার মামার বাড়ি আসে। তার মাথায় তখন ছোটবেলার কত স্মৃতি, গ্রামের বর্ষার সেই চেনা ছবি। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার এই আনন্দের অপেক্ষা আসলে এক অজানা বিভীষিকার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামে পৌঁছানোর পরেই প্রথম ধাক্কাটা আসে। তার মামা তাকে খুব গম্ভীরভাবে সাবধান করে দেয়। কথাটা খেয়াল করুন, ঘোর বিপদ। এটা কিন্তু কোনো সাধারণ সাবধানমানি ছিল না, এর মধ্যে ছিল একটা গভীর আতঙ্ক। কি এমন বিপদ যার জন্য দরজায় কেউ কড়া নাড়লেও সাড়া দেওয়া যাবে না? আর যেমনটা হওয়ার ছিল ঠিক সেই রাতেই দরজায় টোকা দেওয়ার শব্দ শোনা যায়। যুবকটি দরজা খুলতে এগোতেই তার মামা প্রায় চিৎকার করে ওঠে। তার মুখের ভয়, তার কঠোর নিষেধ সবকিছুই যেন ছেলেটাকে থামিয়ে দেয়। কিন্তু মনে প্রশ্নটা থেকেই যায়, বাইরে কে ছিল? সত্যি কি কেউ বিপদে পড়েছিল, নাকি অন্য কিছু? পরের দিন সকালে সবটা পরিষ্কার হয়ে যায়। গ্রামের অন্য প্রান্তে এক ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। আর খবর ছড়াতে সময় লাগে না যে ওই ব্যক্তি রাতে দরজা খুলেছিল। মামার ভয়টা যে মিথ্যে ছিল না সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু কে করল এটা? আর কেনই বা শুধু দরজা খুললে এমন ভয়ঙ্কর পরিণতি? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে ৪ বছর পেছনে, যেদিন থেকে এই অভিশাপের শুরু। এটা শুধু একটা ভূতের কল্পনা, এটা আসলে এক মায়ের সীমাহীন কষ্ট আর যন্ত্রণার কাহিনী। গ্রামের এক কোণে এক মহিলা বাস করত, তার একমাত্র ছেলেকে নিয়ে। তার স্বভাবটা একটু খিটখিটে ছিল, ঝগড়াও করত সবার সাথে। আর এই কারণেই গ্রামের কেউ তাকে পছন্দ করত না। ধীরে ধীরে সবাই তাকে আর তার পরিবারকে একঘরে করে দেয়। আর এই একাকিত্বই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই স্লাইডটা দেখুন, কি মর্মান্তিকভাবে একটা পরিবার শেষ হয়ে গেল। প্রথমে তার একমাত্র ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ল। গ্রামের কবিরাজও মুখ ফিরিয়ে নিল, চিকিৎসা করতে রাজি হল না। ভাবুন তো একবার, এক ঝড়ের রাতে ডেসপারেট মা তার অসুস্থ ছেলেকে কোলে নিয়ে সাহায্যের জন্য সবার দরজায় দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু একটাও দরজা খুলল না, কেউ সাহায্য করল না। আর তার ফল, বিনা চিকিৎসায় ছেলেটা তার কোলেই মারা গেল। এই স্লাইডটা দেখুন, একদিকে একজন মায়ের আর্তনাদ, একটু সাহায্য করুন, আর অন্যদিকে পুরো গ্রামের শীতল প্রত্যাখ্যান, বন্ধ দরজা। এই এক রাতের ঘটনায় যেন তার ভেতরের সব বিশ্বাস, সব আশা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। ছেলের মৃত্যুর শোকে মহিলাটা পাথর হয়ে যায়। কয়েকদিন পর যখন তার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে, তখন গ্রামবাসীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। মহিলাটি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তার এই করুণ মৃত্যুটাই ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের শুরু। মৃত্যুতে তার যন্ত্রণা শেষ হয়নি, বরং তার জমে থাকা কষ্ট, রাগ আর ঘৃণা তাকে এক অতৃপ্ত আত্মায় পরিণত করেছিল, যে ফিরে এসেছে শুধু প্রতিশোধ নিতে। ঠিক ১ বছর পর সেই বর্ষাকালেই গ্রামে একের পর এক অদ্ভুত মৃত্যু হতে শুরু করে। মৃতদেহগুলোর সারা শরীরে থাকত ভয়ানক আঁচড়ের দাগ। গ্রামবাসীরা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ পশুর আক্রমণ নয়, এটা অন্য কিছু। তার প্রতিশোধ নেওয়ার ধরনটা কিন্তু খুব নির্দিষ্ট। সে শুধু বর্ষাকালেই আসে, আর তার শিকার তারাই হয় যারা রাতের বেলা দরজা খোলার ভুল করে, যেন সে সেই রাতের অপমান, সেই প্রত্যাখ্যানের ঘটনায় বারবার ফিরিয়ে আনছে। ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামবাসীরা এক সাধু বাবার কাছে যায়, আর তিনি যা বলেন তাতে তাদের আত্মা শুকিয়ে যায়। তিনি বলেন এই কাজ এক অতৃপ্ত আত্মার, যার রাগ এতটাই যে সে পুরো গ্রামকে ধ্বংস না করে থামবে না। সাধু বাবা গ্রামবাসীদের বাঁচার একটাই পথ দেখান, যাই হোক না কেন সূর্যাস্তের পর দরজা খোলা চলবে না। এই বলে তিনি একটা উপায় বের করার জন্য চলে যান,
আর গোটা গ্রাম জুড়ে নেমে আসে একদম বন্ধ করা অপেক্ষা। গল্পটা এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছে। সাধু বাবা ফিরে এসেছেন, এবার তিনি সরাসরি সেই ক্রুদ্ধ আত্মার মুখোমুখি হবেন। সাধু বাবা যজ্ঞ শুরু করতেই সেই ভয়ঙ্কর আত্মার সামনে আসে। তার চোখে মুখে প্রতিশোধের আগুন। সে তার কাজ শেষ করতে চায়। একদিকে সাধু বাবার মন্ত্রের শক্তি, আর অন্যদিকে এক মায়ের নাকিপিত ক্রোধ আর যন্ত্রণা। আত্মার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা। সে সাফ জানিয়ে দেয়, এই গ্রামের একজনকেও সে ছাড়বে না। তার এই প্রতিজ্ঞা থেকেই বোঝা যায় তার কষ্টটা কতটা গভীর ছিল। কিন্তু ঠিক তারপরই সে তার আসল কষ্টের কথাটা বলে। তার রাগটা শুধু নিজের জন্য ছিল না। সে বলে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, বাবা মায়ের ভুলের শাস্তি সন্তানকে দেওয়াটা সবচেয়ে বড় অন্যায়। গ্রামবাসীদের আসল পাপ ছিল এটাই, তারা একজন নিষ্পাপ শিশুকে মরতে দিয়েছিল। সাধু বাবা তার যন্ত্রণাটা বুঝতে পারেন, কিন্তু তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে সে এখন তার চেয়েও বড় অন্যায় করছে, নিরপরাধ মানুষদের হত্যা করছে। সাধু বাবা বুঝতে পারেন যে এই আত্মাকে পুরোপুরি বিনাশ করা যাবে না, কারণ তার শক্তির উৎস তার ছেলের প্রতি ভালোবাসা। তাই তিনি তার সমস্ত তান্ত্রিক শক্তি দিয়ে আত্মাটিকে গ্রামের সবচেয়ে পুরনো বটগাছটার মধ্যে আটকে দেন। আত্মাটা শেষ হল না, শুধু তার রাগটাকে বন্দি করা হল। আত্মা তো বন্দি হল, কিন্তু গল্পটা এখানে শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় গ্রামবাসীদের আসল প্রায়শ্চিত্ত। সাধু বাবা গ্রামকে কঠোরভাবে নির্দেশ দেন, ওই গাছটার কাছে যাওয়া বা ওটাকে কাটার চেষ্টা করা মানেই নিজেদের বিপদ ডেকে আনা। যতদিন না গাছটা নিজে থেকে মরে যাচ্ছে, ততদিন ওই আত্মা ওখানেই বন্দী থাকবে। ওই গাছটা এখন আর শুধু গাছ নয়, ওটা হলো গ্রামবাসীদের ভুলের এক জীবন্ত সাক্ষী। আর শেষে সাধু বাবা যে কথাটা বলে যান, সেটাই এই গল্পের মূল শিক্ষা। বিপদে পড়া মানুষকে সাহায্য না করাটাই সবচেয়ে বড় পাপ, সে মানুষটা যেই হোক না কেন। একটা গ্রামের একটা ছোট্ট ভুল, একটা নির্দয় প্রত্যাখ্যানের জন্য আজও সেই গ্রামকে প্রায়শ্চিত্ত করে যেতে হচ্ছে। এই গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমাদের সামান্য একটু উদাসীনতা বা নিষ্ঠুরতা অন্যের জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে।